ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ফের কেঁপে উঠল ইসরায়েলের হাইফা সহ বিভিন্ন শহর, চাপে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 11 জনের। নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রীর মৃত্যু। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একাংশ, অপরিকল্পিত ও নিম্নমানের কাজের অভিযোগ। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেরিন ড্রাইভটা কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে। কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী, প্রকাশ্য অস্ত্রের মহড়া, এলাকায় ত্রাসের রাজত্ব। আশা জাগিয়েও এবার আম রপ্তানিতে আসেনি কাঙ্ক্ষিত সাফল্য, 6,500 টন লক্ষ্যমাত্রার বিপরীতে গেছে মাত্র 21 টন। এবং গল টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ, শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে 187 রানে, দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 177। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। গতরাতে আলাদা দুর্ঘটনায় এসব ঘটনা ঘটে। আর নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় 4 জন নিহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ময়মনসিংহের ফুলপুরে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহেন্দ্রের 6 যাত্রী নিহত হন। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনা আয়াদি হালুয়াঘাট গাড়িটা রানিং গাড়ি আর উনি 6 জন মারা গেছে। মাইন্ড সরায়া জিনিস আমরা সব সরায়া উল্টা তুললা লাস্ট তুললা পরে এক সাইডে করলাম। আরো 3-4 জন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি তারা লয়ে গেছে, গাড়ি পুড়ে ফেলছে। ঠিক আছে, এলাকার জনগণ ঠিক আছে উত্তেজিত হয়ে ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে ওই সুখের মাধ্যমে ঠিক আছে চলতেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। যতটুকু আমি জানছি যে এসে যে চালক এবং হেল্পার বা বাসের যারা কর্মচারী সবাই যারা পালন করছে, আমরা চেষ্টা করতেছি জনগণকে বোঝাচ্ছি যে রাস্তাটা এবং রেখা আসতেছে, রাস্তাকে আমরা টানার মধ্যে নিয়ে যাব এবং রাস্তাটা খেয়ে যাবো। এদিকে নাটোর সদরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। পরে আহত 3 জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন, সে প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে। এদিকে দলটির মহাসচিব বলেছেন, বিগত 15 বছরে পতিত আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর কাটাবনে একটি মসজিদে আয়োজন করা হয় গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দোয়া অনুষ্ঠান শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। এদিকে পাবনার চটমোহরে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে টার্গেট করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ে রুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার।
এ সময় খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির মহাসচিব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাঁধে ভাঙনের সৃষ্টি হলে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় অন্তত 5টি গ্রামের নিচু এলাকা। ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও এই দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা সংস্কারকেই দায়ী করছেন স্থানীয়রা। তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া ও গোসাইপুর এলাকায় মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 2টি পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়। মুহূর্তেই পানি প্রবেশ করে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই দিন দুপুর থেকে পার্শ্ববর্তী পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মণিপুর এলাকাতেও সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উচ্চে লোকালয়ে প্রবেশ করে। টানা বৃষ্টি ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকাবাসীর জীবনযাত্রা। আবার থাকার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি সবগুলাই নিয়ে গেছে পানির স্রোতে। অনুমানিক বর্তমান বাজার মার্কেট রেট তো 5 লাখ টাকার মতো হইব। পানি উন্নয়ন বোর্ডেরা আসে, পানি যখন ভাঙে তখন আসে, নয়ার পরে তো আর আসে না। আসি বলে দেখি এটা কি করা যায় বা কিছু কাজ করা যায় কিনা, ওগুলো তো কোনো খোঁজ খবর না। ফুলগাজীর মানুষ এখনো স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত ভুলতে পারেনি। তার আগেই আবারও বাঁধ ভেঙে ছিন্ন ভিন্ন হলো জনজীবন। নদী রক্ষা বাঁধের কার্যকর মেরামত ও পূর্ব প্রস্তুতির অভাব আবারও প্রমাণ করল শুধু যেন তেন ব্যবস্থা নয়, এখন সময় পূর্ব প্রস্তুতির। 8-9টার দিকে পানি মারমার করে চলিয়ে ঘরে ঢুকে গেছে। উদ্বোধন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাঁধ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। প্রতি বছর এমন দুর্যোগ যেন নতুন করে তাদের নিঃস্ব না করে, সেজন্য স্থানীয়রা টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি বলছিলাম, ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে দর্শক আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামে। আমার পিছনে যে ভাঙনটি দেখছেন এটি হচ্ছে মুহুরী নদীর ভাঙন। এটি গতকাল এই ভাঙন দিয়ে 15 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হলেও এটি এখন অনেকটাই নদীর পানি কমেছে। তার সাথে সাথে ফুটে উঠছে আসলে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা দেখেছি যে এখানকার যে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, জগৎপুর এবং এই এলাকাগুলো থেকে আসলে পানি নেমে গেছে। পানি নামার সাথে সাথে এই মুহূর্তে পুরো এলাকা থেকে আসলে যে মানুষের বাড়ি, ঘর বাড়ি, আসবাবপত্র সহ এবং কৃষি জমি এবং মৎস্যের যে ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু দৃশ্যমান হচ্ছে। এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো যেন প্রতি বছর এখানকার মানুষদের ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রতি বছর বন্যা আসলে বিশেষ করে জুন এবং জুলাই মাসে আসলে এই এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে তারা বলছে যে আসলে পুরো এই মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় যে বিভিন্ন জায়গা দিয়ে এখনো পর্যন্ত আশঙ্কাজনকভাবে ফাটল রয়েছে সেগুলো দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছেন। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে খুব দ্রুত সময়ে এখানকার যে বাঁধটি ভেঙেছে সেটি কিন্তু সংস্কারের জন্য ইতিমধ্যে জিও ব্যাগ আনা হয়েছে এবং কি দুপুরের পর থেকে হয়তোবা এখানে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিও ব্যাগগুলো রাখা হয়েছে সেগুলো এই ভাঙনের মধ্যে ফেলবে। এই ভাঙনগুলো রোদে পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করছে। তবে এখানকার মানুষ এবং যারা রয়েছে তারা বলছে যে গতকাল বন্যার পর থেকে এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় পানি ছিল, সেই পানি বন্দি মানুষদের জন্য কোনো ধরনের শুকনো খাবার বা কোনো ধরনের সহায়তা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে কিন্তু তারা অভিযোগ করছে। তবে আমরা দেখেছি যে এখানকার যে এখন সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে এই যেহেতু এটি উজানের পানিগুলো কিন্তু ভাটার দিকে যতই যাচ্ছে ততই কিন্তু ভাটার এলাকাগুলো কিন্তু নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। মানুষের বাড়িঘরে পানি না থাকলেও কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু এখন বিশেষ করে ছাগলাইয়া উপজেলার কিছু কিছু এলাকায় সে জায়গায় নিম্নাঞ্চলে পানি রয়েছে।
তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীতে নদী ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একটি বড় অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সৌন্দর্য বর্ধন আর পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কুয়াকাটায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সাগর পাড়ের মেরিন ড্রাইভ সড়ক। তবে কাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে ধসে পড়েছে রাস্তাটির বড় একটি অংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ। উঠে এসেছে স্বজনপ্রীতির অভিযোগও। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এখানে এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেইন ড্রাইভটা এই কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে, সরকারের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেছে। কুয়াকাটা পৌরসভার আওতায় 1300 মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের প্রকল্প নেওয়া হয় IUIDP ফেজ 2 এর অধীনে। 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবরার ট্রেডার্স, SM ট্রেডার্স ও মোল্লা ট্রেডার্স 3 ভাগে কাজ পায়। একাধিক সূত্র জানায় সব প্রতিষ্ঠানই পৌর মেয়রের ঘনিষ্ঠজনের মালিকানাধীন। এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার বিল উত্তোলন করেছে এই প্রতিষ্ঠানগুলো, অথচ ঠিকমতো কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প ধসে পড়েছে। একাধিকবার ফোন দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রকল্পটির দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে যখন আমরা প্রশাসকের দায়িত্ব পাই, আমাদের এসিল্যান্ড ওখানে প্রশাসক হিসেবে রয়েছেন, আমরা কাজের নিম্নমান দেখে সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এই পাকা রাস্তা নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে ওই নির্মাণ কর্তৃপক্ষ কোনো আলোচনা করেন। এই কাজটি করার আগে পরিবেশের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমাকে আহ্বায়ক করে। যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরেজমিনে সবকিছু যাচাই বাছাই করে তারপর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কুয়াকাটার পর্যটন কেন্দ্রিক এই প্রকল্প এখন নাগরিকদের চোখে পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। 1.5 কোটি টাকা খরচের পরও উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা নিয়েও। সবাই চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশব্যাপী যখন ডেঙ্গু চোখ রাঙাচ্ছে, ঠিক তখন নড়াইল সদর হাসপাতাল যেন ডেঙ্গু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। মানুষ চিকিৎসা নিতে এসেই ডেঙ্গুর ঝুঁকিতে পড়ছেন। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশপাশে ময়লা আবর্জনা, জলাবদ্ধতার অবস্থা দেখে যে কারো মনে হতে পারে এ যেন মশার বংশবিস্তারের কারখানা, যেখানে পানিতে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এমন চিত্র দেখা গেছে নড়াইল সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন স্থানে। অথচ হাসপাতালে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসেন সুস্থ হওয়ার জন্য। শুধু হাসপাতালে নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনগুলোর জলাবদ্ধতার কারণে মশার উৎপাত বেড়েছে কয়েক গুণ। দিনে ও রাতে মশার কয়েল বা মশারি টাঙ্গিয়ে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে স্থানীয়দের। তার উপর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেন নির্মাণ না করাই এবং যে সামান্য ড্রেন আছে তা ঠিকমতো পরিষ্কার না করাই পানি জমে থাকে। এতে বিস্তার ঘটছে মশার। যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, সেইখানে পানি এবার জমে থাকলে ডেঙ্গু বংশবৃদ্ধি হবে এবং আপনার নড়াইলের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়বে। দিনে রাতে আমাদের মশার কয়েল ব্যবহার করতে অবস্থা আমাদের যে কোনো মুহূর্তে ডেঙ্গু আক্রমণ করতে পারে। সবাই আসলে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের কোনো পথ নেই এবং পৌরসভাও সেই পদক্ষেপ দেখছি না। এই দিয়ে আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি, আমাদের প্রচুর ডেঙ্গুর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা জানান, নড়াইলে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নেই। বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে চলমান থাকলে ডেঙ্গুর প্রকোপ মুক্ত থাকা যাবে। হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা পৌর কর্তৃপক্ষের বলেও জানান তিনি। এবছর আমাদের তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী নাই, গত এই এক সপ্তাহতেও নাই। তাতে বোঝা যায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা এবছরের জন্য নড়াইলে একটু কম বলা যায়। বৃষ্টি হয়তো বা কম হয়েছে,
সে কারণেও হতে পারে। দ্রুত হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার করে মশার বংশ বিস্তারে লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালাচ্ছেন অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলে এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন, হামলা করা হয় বাড়ি ঘরে। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়ে না এলাকার নারী ও শিশুরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 জুন সকাল 9:30 জমি দখলে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপরে হামলা চালায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরার ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর সদস্যরা। এতে নারী শিশু সহ আহত হয় অন্তত 6 জন। দীর্ঘদিন ধরে এই ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালান অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারী ও শিশুরাও। আমার টাকা দেওয়া লাগবে, কৃষির টাকা ভাই, চাঁদা দেওয়া লাগবে, কৃষির চাঁদা চাচ্ছি দাও, না দিলি বাড়ি গাড়ি পুরা কিচ্ছু হবে না। আমলিকের দল করে, তার প্রভাব অনেক, তার সন্ত্রাসী বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের উপর অত্যাচার করে বা চাঁদা চায় আমার কাকার কাছে। আজকে ধরেন পরিকল্পনাভাবে বাড়ির ভিতর ডাকি নিয়ে যাওয়া হচ্ছে, মারেছে আমার চাচার ভাবির স্বাস্থ্য ভাই। স্থানীয়রা বলছেন এসব ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলে না কোনো প্রতিকার, উল্টো হতে হয় নির্যাতনের শিকার। তাই এই টিপু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। এই ওরা বালু নিয়ে ভরতেছে রাত্রে আধারে, রাত্রে 2টা-3টা বাজে, অস্ত্র নিয়ে ঘরে, চাইনিজ কুড়াল নিয়ে ঘরে। আমরা তো আতঙ্কে বাইরে বাড়িতে পারি না। বিচার সেটা থানায় করার জন্য গেছে, তাদের বিচার হয়নি এবং আমার নানা এবং আমার মামা দুজনকে তারা নিয়ে যেয়ে থানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। যাতে বিচার হয় সেইটা আমরা শান্ত সতে যাতে বাস করে পারি সেইটা আমি চাই। তবে অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান টিপু খানের দাবি, এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন তিনি। এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক আমি মনে করি, সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এই সম্পর্কে কোনো আমার ধ্যান ধারণা নেই। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা, দিচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তাকে তো আমি একবার ধরছি, এর আগে একবার ধরিয়ে প্রায় 2 মাসের মতো জেলে ছিল। আবারও আমি আমার মতো চেষ্টা করতেছি ভাই। ও হলো স্পেসিফিক অভিযোগ থেকেও দেয় না, তারপরে আমরা আমাদের মতো করে দেখি। শুধু আশ্বাস নয়, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুতই চেয়ারম্যান টিপু সহ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আশা জাগিয়েও বিদেশে আম রফতানি লক্ষ্যমাত্রার ধারে কাছেও যায়নি। 6,500 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত গেছে মাত্র 21 টন। বৃষ্টি ও গরমের কারণে রপ্তানিযোগ্য না হওয়ার অজুহাত দেখিয়ে আগ্রহ দেখানো সবগুলো দেশই এখন না করছে। কামাল হোসেন ও তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। দেশে ও বিদেশে রাজশাহী অঞ্চলের আমের চাহিদা বেশি। বিশেষ করে যে পরিমাণ আম রপ্তানি হয় তার 70% পূরণ হয় এই অঞ্চল থেকে। তবে নানা সংকটে আম রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না। চলতি বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে 6,720 মেট্রিক টন। এর মধ্যে রাজশাহীতে 200, চাঁপাইনবাবগঞ্জে 6,000, নওগাঁয় 505 এবং নাটোরে 15 মেট্রিক টন। আমের রপ্তানি মৌসুম শুরু হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে 17 এবং নওগাঁ থেকে মাত্র 4.8 মেট্রিক টন আম গেছে। আইনারা চাঁপাইনবাবগঞ্জে তো দেখেছেন যে অনেকে বাগান ভিজিট করেছে এবং অনেক আম যাবে বলে করেছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো আম যে বিদেশে গেছে এটা মনে হয় না। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব যেন আম রপ্তানির জন্য ট্রেসিবিলিটির বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয়। বরেন্দ্রভূমিতে কিন্তু প্রচুর আম্রপালি বাগান আছে, সাথে বাড়ি ফোর যায়, বানানা কিছু যায়, এবারে যাবে। আর যেটা অনেক বেশির কথা বলছেন বা আমরা যেটা আশান্বিত হয়েছিলাম চায়নার ক্ষেত্রে আর কি, সেটার তথ্য আসলে আমার কাছে নাই। ফাইটোস্যানিটারি সনদ জটিলতার কারণে বিদেশে আম রপ্তানিতে বিলম্ব হয়। এবার গরম ও বৃষ্টির প্রভাব ফেলেছে আমের উৎপাদনে। তারপরও রপ্তানি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ।
আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা আমাদের বায়ার অথবা আমাদের উৎপাদকদের সাথে কৃষকদের সাথে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে, চুক্তি করছে, আশা করি আমাদের সেই চুক্তি মোতাবেক সে আম আমাদের সামনে রপ্তানি হবে। লম্বা একটা ঈদের ছুটি গেছে, এই সময়গুলোতে আম হারভেস্টও কম হয়েছে এবং পরিবহনের বন্ধ ছিল, যার জন্য আমাদের কিছুটা রপ্তানি কম হয়েছে। তবে এখন আবার নতুন করে আমাদের যে রপ্তানির যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমাদের এই মুহূর্তে আসলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তাদের চাহিদা অনুযায়ী অতটা না থাকার কারণে কৃষক কিছুটা বিড়ম্বনায় পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চাষিরা উদ্যোগ নিলেও আম রপ্তানি নিশ্চিত করতে সরকারি তৎপরতা থাকা দরকার ছিল। এছাড়া রপ্তানির চেইনগুলোও আগে থেকে ধরে রাখার ব্যবস্থা নিতে পারত সরকার। নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং বাজারগুলোকে সম্প্রসারিত করা, এখন আমাদের সেই জিনিসটার হয়তো ঘাটতি রয়ে গেছে। বিদেশে আম রপ্তানিযোগ্য করতে চাষিদের জন্য সরকারের ৬২ কোটি টাকার প্রকল্প চলছে রাজশাহীতে। তারপরও বিপুল পরিমাণ আম পাঠাতে না পেরে দেশের সুপার শপই শেষ ভরসা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।